প্রেমের সম্পর্ক, এরপর বিয়ের প্রতিশ্রুতি, আর সেই সম্পর্কের সুযোগ নিয়ে অর্থ ও দামি উপহার নেওয়ার অভিযোগ। এমনই এক ঘটনায় আলোচনায় এসেছেন শীতল আক্তার খুশি। তার বিরুদ্ধে একাধিক তরুণকে সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সবগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি। যুগান্তরের অনুসন্ধান অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো, বিগো লাইভ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথমে তরুণদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব তৈরি করতেন খুশি। পরে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নিত। এরপর বিভিন্ন অজুহাতে টাকা কিংবা দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের একজন ভুক্তভোগী পাকিস্তানি তরুণ সালমান আজিজ। বর্তমানে সৌদি আরবে থাকা সালমানের সঙ্গে 2021 সালে বিগো অ্যাপের মাধ্যমে খুশির পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এক পর্যায়ে বিয়ের কথাও হয়। সালমানের দাবি, বিভিন্ন সময়ে খুশির পরিবারের খরচসহ নানা কাজে তিনি অর্থ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, এসি, আইফোন সহ বিভিন্ন দামি সামগ্রীও দিয়েছেন তিনি। সালমানের অভিযোগ, পরে তার কাছে একটি ফ্ল্যাট এবং 50 লাখ টাকা দেনমোহর দাবি করা হয়। বিষয়টি নিয়ে তিনি সময় নেন। এরপর প্রতারণার অভিযোগ জানতে পেরে টাকা দেওয়া বন্ধ করে মামলা করেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সালমানের দাবির সব অর্থের পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কিন্তু মামলার তদন্তে আর্থিক নথি যাচাই করে সিআইডি খুশির কাছে 19,69,943 টাকা পাঠানোর তথ্য পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে খুশি অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সালমান তাকে টাকা দিয়েছেন ঠিকই, তবে সেগুলো তিনি নিজের ইচ্ছায় উপহার হিসেবে দিয়েছেন। তিনি কখনো টাকা দাবি করেননি বলেও জানান খুশি। অনুসন্ধানে আরও একজন বাংলাদেশি তরুণের সঙ্গেও কথা বলেছে যুগান্তর। তার অভিযোগ, খুশির সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে তাদের বিয়ে হয়। পরে সেই সংসারে নানা সমস্যা তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে এসব অভিযোগের ক্ষেত্রেও খুশির বক্তব্য আলাদা। বর্তমানে হানি ট্র্যাপের অভিযোগে খুশির বিরুদ্ধে করা একটি মামলা আদালতে বিচারাধীন। মামলার নথিতে খুশিসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত মানুষের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে প্রতারণার ঘটনা বাড়ছে। আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে কেউ অর্থ, উপহার কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই অনলাইনে নতুন কারো সঙ্গে সম্পর্ক তৈরি হলে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষ করে পরিচয়ের অল্প সময়ের মধ্যেই টাকা পাঠানো, দামি উপহার দেওয়া কিংবা বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ অনলাইনের সম্পর্ক যত দ্রুত তৈরি হয়, প্রতারণার ফাঁদ কখনো কখনো তত দ্রুত তৈরি হতে পারে। দর্শক, পৃথিবীর এমন কোনো জায়গা কি আছে যেখানে গিয়ে মনে হবে এরপর আর সামনে যাওয়ার কোনো পথ নেই? যেখানে একদিকে বিশাল পাহাড় আর অন্যদিকে 1000 ফুট গভীর খাদ। এমনই এক রোমাঞ্চকর জায়গা রয়েছে নরওয়েতে। জায়গাটির নাম ট্রাইকেস্টল্যান্ড, যা পর্যটকদের কাছে পালপিট রক নামেও পরিচিত। নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলের স্ট্যান্ড পৌরসভায় অবস্থিত এই বিখ্যাত প্রাকৃতিক স্থানে পৌঁছানো কিন্তু মোটেও সহজ নয়। প্রথমে প্রায় 8 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর আরও কয়েক কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পৌঁছাতে হয় মূল দর্শনীয় স্থানে। পুরো পথ জুড়েই রয়েছে পাথুরে পাহাড়, উঁচু নিচু রাস্তা এবং কিছু জায়গায় জলাশয়ের পাশ দিয়ে চলার ঝুঁকি। তাই এই যাত্রা সাধারণ পর্যটনের চেয়ে অনেক বেশি কঠিন এবং শারীরিকভাবে পরিশ্রমের। কিন্তু এত কষ্ট করে মানুষ এখানে যায় কেন? কারণ শেষ পর্যন্ত যখন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন, তখন সামনে খুলে যাবে এক অবিশ্বাস্য দৃশ্য। প্রায় 2000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যেতে পারে। আর সামনের বিশাল পাথুরে প্রান্তটি এমনভাবে ঝুলে আছে যেন পাহাড়ের শেষ সীমানা এসে দাঁড়িয়েছেন আপনি। এখানে অনেক জায়গায় কোনো নিরাপত্তা বেষ্টনীও নেই, ফলে সামান্য অসাবধানতায় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আর এই কারণেই পর্যটকদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এই জায়গায় আসেন। কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ আসেন অ্যাডভেঞ্চারের খোঁজে। অনেকে এখানে ছবি তোলেন, আবার দুঃসাহসী পর্যটকদের কেউ কেউ রোপ ওয়াকিং, ক্লিফ হ্যাঙ্গিং কিংবা অন্যান্য অ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশ নেন।
এই জায়গার জনপ্রিয়তা আরও বেড়ে যায় হলিউডের সিনেমা মিশন ইম্পসিবল ফলআউটের কারণে। সিনেমাটি শুটিংয়ের সময় টম ক্রুজকে এই অঞ্চলের ভয়ঙ্কর পাহাড়ি পরিবেশে অ্যাকশন দৃশ্যে দেখা যায়। ধারণা করা হয় বরফ যুগের সময় প্রাকৃতিকভাবেই বিশাল পাথুরে কাঠামোর সৃষ্টি হয়েছিল। দীর্ঘ সময় ধরে বরফ ও প্রাকৃতিক ক্ষয়ের প্রভাবে পাহাড়ের আকৃতি বদলে গিয়ে আজকের এই অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এটিকে কি সত্যি পৃথিবীর শেষ প্রান্ত বলা যায়? বিজ্ঞানের উত্তর হলো না, কারণ পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর কোনো নির্দিষ্ট শেষ প্রান্ত নেই। আমরা যে জায়গাটিকে শেষ প্রান্ত বলছি সেটি আসলে ওই নির্দিষ্ট পাহাড় বা ভূমির শেষ সীমানা। তবুও পর্যটকদের কাছে পাল পিট রক যেন পৃথিবীর শেষ প্রান্তের অনুভূতি তৈরি করে। একদিকে অসীম আকাশ, নিচে গভীর খাদ আর সামনে বিশাল খোলা দিগন্ত। সব মিলিয়ে জায়গাটি সত্যি অন্যরকম। আর এই কারণেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন নরওয়ের এই বিখ্যাত পাহাড়ে। তবে এখানে যাওয়ার আগে মনে রাখতে হবে, সৌন্দর্যের পাশাপাশি এই জায়গায় রয়েছে বাস্তব ঝুঁকিও। তাই পৃথিবীর শেষ প্রান্ত দেখতে গিয়ে যেন নিজের জীবনকে ঝুঁকিতে না ফেলেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভালো উপায় হলো সৌন্দর্য দেখুন, কিন্তু নিরাপত্তা ভুলে নয়। 2000 সালের পর জন্ম নেওয়া প্রজন্ম এমন এক প্রযুক্তির যুগে বড় হচ্ছে যেখানে মানুষের কণ্ঠ, চেহারা, এমনকি উপস্থিতিও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব। ডিপ ফেক, ভয়েস ক্লোনিং, ভার্চুয়াল রিয়েলিটি আর কৃত্রিম বুদ্ধিমত্তা সব মিলিয়ে সত্য আর মিথ্যার পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠেছে। আর এখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: দাজ্জাল যদি এমন এক সময় আবির্ভূত হয় যখন প্রযুক্তি মানুষের চোখ ও মস্তিষ্ককে বিভ্রান্ত করার মতো উন্নত হয়ে গেছে, তাহলে মানুষ কিভাবে সত্যকে চিনবে? তবে প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল কোনো প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়। সহিহ হাদিসে তাকে একজন মানুষ হিসেবেই বর্ণনা করা হয়েছে। তার মাধ্যমে সংঘটিত হবে ভয়ঙ্কর এক পরীক্ষা, যেখানে মানুষ সত্য মিথ্যার কঠিন ফিতনার মুখোমুখি হবে। হাদিসে দাজ্জালের এমন কিছু কর্মকাণ্ডের কথা এসেছে যা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। সে মানুষকে এমন কিছু দেখাবে যা দেখে অনেকেই তার দাবিকে সত্য বলে বিশ্বাস করবে। আজকের প্রযুক্তির দিকে তাকালে দেখা যায় এর কিছু অংশের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল পাওয়া যায়। এআই দিয়ে একজন মানুষের মুখ ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব। ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে পরিচিত কারো কণ্ঠ নকল করা যায়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা যায় যেখানে বাস্তবে কিছু না ঘটলেও মানুষ সেটিকে নিজের চোখে ঘটতে দেখার মতো অনুভব করতে পারে। ধরুন, ভবিষ্যতে কোনো শক্তিশালী প্রতারক প্রযুক্তি ব্যবহার করে মানুষের সামনে এমন একটি দৃশ্য তৈরি করলো যেখানে ধ্বংসস্তূপকে দেখানো হচ্ছে জান্নাত হিসাবে আর ভয়ঙ্কর কোনো জায়গাকে দেখানো হচ্ছে নিরাপদ আশ্রয় হিসেবে। তখন প্রশ্ন হবে, মানুষ কি চোখে দেখা দৃশ্যকে সত্য ধরে নেবে, নাকি আল্লাহ ও রাসূলের দেওয়া নির্দেশনাকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করবে? আরও ভয়ঙ্কর বিষয় হলো, ভবিষ্যৎ প্রযুক্তি যদি কোনো মৃত ব্যক্তির চেহারা, কণ্ঠ এবং কথাবার্তার ধরন পর্যন্ত নকল করতে পারে, তাহলে প্রিয়জনকে হারানো এবং মানুষকে প্রতারণা করা আরও সহজ হয়ে যেতে পারে। তবে এগুলো দাজ্জালের ভবিষ্যৎ কর্মকাণ্ডের নিশ্চিত ব্যাখ্যা নয়, বরং আধুনিক প্রযুক্তির সম্ভাবনা থেকে তৈরি হওয়া একটি চিন্তার জায়গা। কোরআন বা সহিহ হাদিসে দাজ্জালকে এআই বা কোনো নির্দিষ্ট প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত করা হয়নি। ইসলাম আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি শেখায় তা হলো, চোখে দেখা প্রতিটি বিষয় সত্য নয় এবং অসাধারণ কোনো ঘটনা দেখলেই সেটিকে সত্য বলে মেনে নেওয়া যাবে না। কারণ দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের বিশ্বাস ও বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করা। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। হাদিসে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার কথা এসেছে। পাশাপাশি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়াও শেখানো হয়েছে। তাই প্রযুক্তি নিজে কোনো শত্রু নয়। সমস্যা তখনই যখন প্রযুক্তিকে ব্যবহার করে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করা হয়। আজকের ডিপ ফেক যদি আমাদের চোখে ধোঁকা দিতে পারে, ভবিষ্যতের প্রযুক্তি হয়তো আরও বেশি বিভ্রান্ত করতে পারবে। কিন্তু একজন মুমিনের জন্য সত্যের মাপকাঠি শুধু চোখে দেখা কোনো দৃশ্য নয়, বরং কোরআন, সুন্নাহ এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাস।
কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় প্রস্তুতি প্রযুক্তিকে ভয় পাওয়া নয়, বরং সত্যকে চিনতে শেখা এবং ঈমানকে শক্ত রাখা। বরযাত্রী প্রায় 3 ভাগ খানাও শেষ। জামাইয়ের যখন হানা দিছে না, জামাইয়ের হানা দেওয়ার পরে জামাই বলতেছে যে আমার হাসি কোথায়। বিয়ের আসর, বরযাত্রী এসেছে, খাওয়া দাওয়ার আয়োজনও শেষ, কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে খাবার নিয়ে হলো শুরু তর্ক, আর সেই তর্কের জেরেই শেষ পর্যন্ত বিয়েটাই হলো না। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে। গত 17 আগস্ট কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতায় যায় বরপক্ষ। সেখানে বরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হলেও ফুলের তোড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বর জুনায়েদ মিয়া। এরপর আসে খাবারের পালা। বরপক্ষের প্রায় 150 জন সহ 2 পরিবারের আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শেষে বর, তার ভাই ও চাচার জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়, কিন্তু সেখানে আস্ত খাসি না থাকায় আপত্তি জানান বর। এ নিয়ে কনে পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। কনের বাবা জানান, আগে থেকে আস্ত খাসির কথা বলা হয়নি, এমনকি বিয়ের পরের অনুষ্ঠানে খাসি খাওয়ানোর কথাও বলা হয়েছিল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বরের ভাই তাকে শান্ত করার চেষ্টা করেন। কনের দাবি, এক পর্যায়ে বর তার ভাইকে বিয়ে করতে বলেন। এরপরেই মেয়ের বাবা সিদ্ধান্ত নেন এই ছেলের সঙ্গে আর মেয়ের বিয়ে দেবেন না। শেষ পর্যন্ত বরপক্ষকে বিয়ের আসর থেকে বিদায় করে দেওয়া হয়। শুধু তাই নয়, উপহার সামগ্রী ও স্বর্ণালঙ্কারও ফেরত দেওয়া হয়। তবে ঘটনার বিষয়ে বরের বক্তব্য ভিন্ন। নিজের ফেসবুক পোস্টে জুনায়েদ দাবি করেছেন, খাবারের বিষয়টি মূল কারণ নয়, বরং খাওয়া দাওয়ার পর কনেপক্ষ পূর্ণ নির্ধারিত অঙ্কের চেয়ে 10 গুণ বেশি কাবিন দাবি করেছিলেন। তিনি ও তার পরিবার এতে রাজি না হওয়ায় কথা কাটাকাটি শুরু হয় এবং তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয়। বরের বড় ভাইও জানিয়েছেন, সেখানে বিভিন্ন কথা নিয়ে পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত জানানো হলে তারা বরকে নিয়ে চলে আসেন। অন্যদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের ভাষ্য, বর খাবার নিয়ে খারাপ আচরণ করেছিলেন এবং এ কারণেই কনের বাবা বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে খাবার কিংবা কাবিন নিয়ে মতবিরোধ কিভাবে মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে, এই ঘটনাটি যেন তারই একটি উদাহরণ।